স্ক্রিনটা শেয়ার আছে, তাহলে share। তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং পার্ট টু সোশ্যাল মিডিয়া, এরকম ক্লাস আছে। তার আগে এপিসোড 20 জেস কার ওয়ার্ল্ড লিখতে গিয়ে কার লিখতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রোগ্রাম বেরি 308 308 টপিক হচ্ছে গিয়ে জেস ইমেল দিলাম, তারপর কার্ড হচ্ছে রিকোয়েস্ট করতে গিয়ে কার্ডের জায়গায় বার দিয়ে দিই, তাই না? কার্ডের জায়গায় বার, তিনশো আঠারো করে দিই। জিনিসটা গিয়েছে কিনা। ক্লাস ভিডিও 2 চলে গেছে, হ্যাঁ। ক্লাস ভিডিও 2টা দিয়েছি, তাহলে কাইন্ডলি একটু আপনারা দেখেন। যা বিশেষ করে যাদের সমস্যা আছে, সাউন্ডের জন্য হয়নি, ক্লাসে আসেন নাই, সাউন্ডের জন্য হচ্ছে না, ক্লাস ভিডিও 2টাও একটু দেখেন। আচ্ছা, একজন বলছে সাউন্ড অনেক কম আসতেছে, বাকিদের কি অবস্থা? সাউন্ড কি শোনা যায়? স্যার, তো শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর এটা নিয়ে গোটাগুটি না করি, সাউন্ড নিয়ে, তাহলে শুধু শুধু নষ্ট হচ্ছে। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে কি আপনাদের প্রথমে সিলেবাসে দেখি। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের জাভা স্ক্রিপ্টের কিছু পার্ট আমরা দেখেছিলাম, তাই না? জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল দেখেছিলাম। এই মাইক্রন করেছে কে? গত ক্লাসের কোডটা একটু বের করি, যেহেতু আপনাদের একটু সমস্যা হয়ে গেছে। আমি একটা হাইলাইটস দিয়ে দিই, হ্যাঁ। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয় এটা লিখেছিলাম। নর্মাল ভেরিয়েবল ES6 এর না, হ্যাঁ, এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। এই ভেরিয়েবলটা, যেটা আমরা দেখবো পরে সমস্যা, কনস্ট্যান্ট লেটে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা রেখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড। কনসোল লগে যদি আমি ডাটাটা প্রিন্ট করি, তাহলে সেটা টার্মিনালে আসে, তাই না? এই মেসেজটা আমি কনসোল লগে পাস করে দিয়েছি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা কনসোল লগে চলে গেছে। এখন যদি আমি হিট করতে চাই কনসোল লগে, কি লিখে হিট করা লাগে? নোট স্পেস ডি, নোট স্পেস আমার ফাইলের নাম। ফাইলের নামটা কি? ফাইলের নামটা হচ্ছে মেইন ডট জেএস।
এইটা লিখে যদি হিট করি, হ্যাঁ এর মধ্যে প্রথমে কি আসছে, যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। আরো কিছু কনসোল লগ করেছিলাম নিচে, সেগুলোও এসেছে। তো শুরুতে আমার এই 2 নাম্বার লাইনে যে কনসোল লগ লেখাটা, এটা চলে আসলো, তাই না? এরপরে যেটা দেখেছিলাম, ডাটা টাইপ দেখেছিলাম, মানে কি কি তো ধরনের স্যার ডাটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ বলেন। স্যার স্যার কনসোল জিনিসটাকে এটা যদি একটু ব্যাখ্যা করতেন, আর এখানে কেন ডাটাটা নেওয়া হয় একটু যদি ব্যাখ্যা করতেন। কনসোল লগ পুরো জিনিসটা হচ্ছে আমরা যারা ডেভেলপার শুধু তারা ইউজ করবো, এটা ইউজারের জন্য না। র জাভাস্ক্রিপ্ট যেহেতু এইচটিএমএল ছাড়া প্র্যাকটিস করতেছে, আমরা টার্মিনালে প্র্যাকটিস করব। হ্যাঁ, টার্মিনালে প্র্যাকটিস করব। আর হচ্ছে গিয়ে যেহেতু টার্মিনালে প্র্যাকটিস করবো, টার্মিনালের এইচটিএমএল হলে কিন্তু আমি এইচটিএমএল এর কোন ট্যাগের মধ্যে ডাটা পুশ করে দেবো, রিয়েল লাইফে যেটা করবো জাভাস্ক্রিপ্ট নিয়ে। এখন যেহেতু র জাভাস্ক্রিপ্ট শিখতেছি, জাস্ট শিখতেছি, যেহেতু আমার এই যে কনসোল একটা অবজেক্ট, এটা হচ্ছে আমি তৈরি করি নাই, এটা কে তৈরি করেছে, জাভাস্ক্রিপ্ট। এইভাবে লিখতে হবে এই অবজেক্টের কাজ কি, আমার বিভিন্ন ডাটা টার্মিনালে শো করা বিভিন্ন ভাবে। আরো অন্যভাবে কিন্তু শো করা যায়। এর মধ্যে একটা পপুলার ওয়ে হচ্ছে লগ ওয়েতে শো করা, কনসোলের ভেতরে ঢুকে, যে ডট মানে কি, অবজেক্টের ভিতরে ঢুকার ওয়ে, ডট কনসোল ডট লগ মানে হচ্ছে কি আমি এইটা ওয়েতে জিনিসটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, লগের মধ্যে এই মেসেজটা দিয়ে দিচ্ছি, এই মেসেজটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা হচ্ছে কনসোল লগের মধ্যে দিচ্ছি। দিয়ে দিলে কি হবে, আমি যে হিট করলাম, এই যে এটার একটা মেসেজ ভেরিয়েবলের মধ্যে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে টার্মিনাল, এটা কি টার্মিনাল, তাই না? টার্মিনাল কি কমান্ড প্রম্পট হইতে পারে। এখানে যদি দেখেন, গিট বাশ, কমান্ড প্রম্পট, পাওয়ার শেল, এগুলো হচ্ছে টার্মিনাল। আমি গত ক্লাসে কিন্তু রিপিট করা লাগবে, খুব বিপদ। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কি আমার কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। লেখাটা কেন আসছে, কারণ আমি হচ্ছে কনসোলের ভেতরে লগের মাধ্যমে দিচ্ছি। কনসোলের ভেতরে যদি জিজ্ঞেস করেন আর কি কি আছে, আপনি আমাকে না জিজ্ঞেস করে জাস্ট লিখেন কনসোল, লেখার পর ডট লিখেন, লিখে কন্ট্রোল স্পেস দেওয়া লাগবে না, এই যে এরাই দিয়ে দিচ্ছে। আরো অনেক কিছু আছে, কিছুই না। আমি যে এখানে মোটামুটি বড় টেবিলটা ইউজ করছি, মাঝে মধ্যে যদি টেবিল আকারে ইউরোপ দেখতে চাই, লকটা ইউজ করেছি, আর হচ্ছে ইরোডটা ইউজ করেছি। হ্যাঁ, এত ইউজ করা লাগেও না। তো লকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, তাও আবার আপনি কি ওয়েবসাইটে দেখাবেন না। কেন দেখাবেন না? কারণ কনসোল লগ ওয়েবসাইটে কোথায় যায় জানেন? যদি আপনি এই যে একটা ওয়েবসাইট, রাইট বাটন কাজ করে, হ্যাঁ কারে করে, এটার ভিতরে যদি ইনস্পেক্টে যান, ইনস্পেক্টরের ভিতরে এই যে দেখেন একটা ট্যাব আছে কনসোল, এই কিছু ইরোরও আছে। তো এই কনসোলটা হচ্ছে গুগল ক্রোমে আছে, ফায়ারফক্সে আছে, সব ব্রাউজারের মধ্যে আছে। ইউজার কখনো এখানে আসবে না, কিন্তু আপনাকে আসতে হবে। কেন? এই যে ইরর গুলো ধরার জন্য আসতে হবে। কোনো মেসেজ যেটা আপনাকে ইউজারকে দেখাইতে চাচ্ছেন না, অ্যাজ এ ডেভেলপার নিজে দেখতে চাচ্ছেন, হ্যাঁ করে কোডটা কিভাবে রান করতেছেন, তখন আপনার কনসোলে এসে কাজ করতে হবে। হ্যাঁ, তো কনসোলটা আপাতত অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি ব্যবহার করবেন, এটাই হচ্ছে কনসোল। আর এর মধ্যে লকটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। লগ ফাংশনটা, লগের মাধ্যমে মেসেজ গুলো দেখাও। আর হচ্ছে গিয়ে মেসেজ এখানে যে কোনো কিছু অনেক কিছু পাস করতে পারি। আমি একটা প্রোগ্রাম ঠিকঠাক মতো রান করতে পারতেছি না, ডিবাগ করা লাগবে, তাই না? প্রতিটা লাইন বাই লাইন চেক করা লাগবে কিভাবে জিনিসটা কাজ করতেছে। ওয়েবসাইটে দেখা একটু মুশকিল হয়ে যায়। অ্যাজ এ ডেভেলপার আপনি যদি এই যে এখানে চলে যান, এই কনসোলে চলে যান, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আপনার জিনিসটা হচ্ছে কি বলে, এখানে জিনিসটা কাজ করা করবে। মানে হচ্ছে গিয়ে আপনাকে আউটপুটটা দেখাবে, যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি সমস্যাটা হচ্ছে, আপনি দেখে আরো ভালো মতো বুঝতে পারবেন। যেটা হচ্ছে গিয়ে এখানে এইচটিএমএল সিএসএস এর সাথে অত ভালো করে বোঝা যাবে না, কনসোলে শুধু র জাভাস্ক্রিপ্টে আপনি ভালো মতো বুঝতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে কনসোল লগের মূল উদ্দেশ্য, আশা করি বুঝাইতে পারছি। আরো ভালো হয়তো ডিটেলস আমার থেকে এআই বলতে পারবে, বা অথবা আপনি গুগলে কি বলে সার্চ করে পেতে পারেন, কিন্তু আমার পক্ষে যতখানি সম্ভব আমি একটু বুঝিয়েছি, আপনি আশা করি বুঝতে পারছেন। তারপরে একটু দেখে নিন, আরো বিভিন্ন ডকুমেন্টেশন আসছে, কষ্ট করে একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা। এখানে ডাটা টাইপস নিয়ে কাজ করছিলাম। ডাটা টাইপস মূলত দুই প্রকার ছিল, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপস, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপ হচ্ছে যেগুলো হচ্ছে যে সিঙ্গুলার টাইপের ডাটা আর কি, মানে সিঙ্গেল ডাটা। দেখেন হচ্ছে নাম্বার, স্ট্রিং, নাম্বার কি, এই যে 42, 43, 44 বা 1, 2, 3, 4, এগুলো হচ্ছে নাম্বার টাইপের ডাটা। আবার দশমিক যুক্ত সংখ্যা, এটাও কি নাম্বার টাইপের ডাটার মধ্যে চলে আসে কনসোল লগে। হ্যাঁ, বা কনসোল, যাই হোক জাভা স্ক্রিপ্টের মধ্যে, সোজা বাংলায় জাভা স্ক্রিপ্টের মধ্যে এগুলো কি নাম্বার টাইপের ডাটা চলে আসে। আপনি চাইলে এখানেও রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে এখানেও এই যে কনসোলের ভিতরে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। এই যে এখানে রেড চিহ্নটা দিলে এগুলো সব চলে যাবে। আবার চলে আসছে, এটা হলো ওয়ার্ডপ্রেসের এরর। যাই হোক, আরে সমানই এরর দিচ্ছে কি বা।
ফেল টু এক্সিকিউটিভ পোস্ট মেসেজ অন উইন্ডো। আচ্ছা ঠিক আছে, না করবেন ভিডিও ওয়েবসাইট থেকে বাইরে সাইট শুরু করে দেবে, ফর্ম শুরু করে দেবে, এত বারবার প্রিন্ট হলে হয়। আচ্ছা গুগলে আসি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, এই যে এখানে কনসোলে আসছি, এখানে কোনো ইরর নাই তাই না? তো এইখানে দেখেন আমি কি কোথায় ছিলাম, যে কোনটার কি ধরনের ডাটা টাইপ। তো আমি বলছিলাম অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 42 42 5 যদি এরকম ধরেন, মানে দশমিক যুক্ত সংখ্যা, এটা আবার ভিন্ন টাইপের ডাটা ধরে, ফ্লট বা এই ধরনের কিছু ধরে। তারপর নাম্বার টাইপের ডাটাকে ইন্টিজার ধরে, কিন্তু জাভাস্ক্রিপ্টে এগুলো সবকিছুকে কি নাম্বার ধরে। যেমন এখানে আছে কি, আপনি হচ্ছে টাইপ অফ নামে একটা কি বলে, এটাও আপনি ইউজ করবেন, ইউজারকে দেখাবেন না। টাইপ অফ এটা কি জাভাস্ক্রিপ্টের একটা কি ফাংশন, জাভাস্ক্রিপ্টের একটা অপশন, যেটা দিয়ে আপনি আপনার ভেরিয়েবলের ভিতরে কি টাইপের ডাটা আছে সেটা দেখতে পারেন, বা আপনাকে ডাটা দিবেন সেটা কি ধরনের ডাটা দেখতে পারেন। আমি এখানে 42 লিখেছি, আমি লিখছি 12, তাই নিচে দেখেন কি দিয়েছে 12, এটা নাম্বার টাইপের ডাটা। আবার যদি মনে করেন আচ্ছা এটা কি আচ্ছা বড় করেছে, একটু বড় হচ্ছে তাই না, আচ্ছা বড়। আবার হচ্ছে গিয়ে মনে করেন আমি এখানে টাইপ অফ, আপনাদের কনফিউশন দূর করার জন্য লিখতেছি, জাস্ট মনে করেন 21.5, এটা দশমিক যুক্ত সংখ্যা, এটাও কিন্তু জাভা স্ক্রিপ্টে নাম্বার হিসেবে ধরে। আবার আপনারা মনে করেন যে আমি মাইনাস টাইপের ডাটা নিয়ে নিব, হ্যাঁ, তাহলে এখানে বলে দিই টাইপ অফ, আমি বললাম হচ্ছে -21, তাও এটা জাভা স্ক্রিপ্ট কি হিসেবে ধরে, নাম্বার হিসেবে ধরে। কিন্তু আপনি যদি ইনভার্টেড কমার ভিতরে কিছু লিখেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং হিসেবে ধরবে। এখানে ইনভার্টেড কমার ভিতরে কি লিখলাম, ঢাকা, ঢাকাটা এখানে কি হিসেবে ধরেছে, স্ট্রিং হিসেবে ধরেছে। ঢাকাটা কেন স্ট্রিং হিসেবে ধরেছে, কারণ এগুলো হচ্ছে গিয়ে ইনভার্টেড, ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে আছে। আর স্ট্রিং কি, স্ট্রিং আমরা জানি হচ্ছে ক্যারেক্টার জাতীয় ডাটাগুলোকে স্ট্রিং বলে। ABCD, সেন্টেন্স, প্যারাগ্রাফ, এগুলা প্রোগ্রামিং এর কোনো অংশ না, এগুলা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করতে পারি না তাই না? তো এই টাইপের ডাটা গুলাকে, যেটা প্রোগ্রামিং অংশ না, জাস্ট একটা মেসেজ আমি শুরু করতে চাচ্ছি, এই টাইপের ডাটা গুলা হচ্ছে স্ট্রিং। আর এত কিছু না বুঝলে সোজা বাংলায় ইনভার্টেড কমার ভিতরে যা থাকে সেটাই হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তা আমি যদি ইনভার্টেড কমার ভিতরে নাম্বার দিয়ে দিই, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিলাম 1 2 3, তাহলে দেখেন এটাও কিন্তু স্ট্রিং হয়ে যায়। তাহলে এইটা একটা ডাটা টাইপ স্ট্রিং, 1 2 3। এছাড়া হচ্ছে কি আপনার আনডিফাইন্ড থাকতে পারে, নাল থাকতে পারে, ট্রু ফলস মানে হচ্ছে বুলিয়ান। মনে করেন এখানে টাইপ অফ ট্রু, TRUE, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আপনার কোনো কন্ডিশন আছে বা কোনো একটা আহ, কি বলে শর্ত দিলেন বাংলায় যেটা বলে, তো সেটা দুইটা রেজাল্ট দিতে পারে, হয় ট্রু না হয় ফলস। তো এই ট্রু নাকি কথাটা সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করে আর কি। তো এইটাই হচ্ছে কি আপনার বুলিয়ান টাইপের ডাটা, হ্যাঁ। এই যে টাইপ অফ ট্রু দিয়ে দিলাম, আমাকে রেজাল্টে কি লেগেছে, কনসোল লগে বুলিয়ান, তাহলে এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা, এটা হচ্ছে ট্রু ফলস। আবার আনডিফাইন্ড কোনটা, আপনি একটা ভেরিয়েবল নিলেন, অথবা হ্যাঁ এরকম নিতে পারেন, আপনি একটা ভেরিয়েবল নিলেন এক্স, কিন্তু এক্স স্যার এর ভিতরে বুলিয়ানটা কোনো ডাটা কিভাবে না। ব্যবহার করা হয় এটা একটু দেখাবেন? বুলিয়ানটা ইফ এলস এর মধ্যে ব্যবহার করা হয়। এখানে মনে হয় আপনাদের গত ক্লাসে কন্ডিশন ধরছি, ধরি নেই, কন্ডিশন ধরি নেই, কন্ডিশনের ভিতরে ব্যবহার করা হয়। কন্ডিশন আজকে ইনশাল্লাহ দেখি সিলেবাসে থাকতে ধরবো না। বুলিয়ানটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে মনে করেন কন্ডিশন দিলেন যে আপনার বয়স 18-র বেশি হলে আপনি কোর্সটা করতে পারবেন, নয়তো করতে পারবেন না। তাহলে ও ট্রু করবে হচ্ছে গিয়ে, আপনার রিটার্ন করবে ট্রু অথবা ফলস। তাহলে একটা ভেরিয়েবল নেবেন ফার্স্টে, এইজ, এই এইজের ভিতরে কি করবেন, ফর্ম থেকে ডাটা নেবেন। আপাতত তো ফর্ম থেকে ডাটা শিখি নেই আমরা তাই না, একদিনই ক্লাস হয়েছে, এত কিছু তো আর শিখি নেই। তাহলে আমি মনে করেন আপনার এইজ দিয়ে দিলাম 20, তাহলে এই ভেরিয়েবলের ভিতরে এইজের ভিতরে ডাটাটা চলে গেছে তাই না? এখন যদি আমি বলি হচ্ছে গিয়ে এইজ যদি বড় হয়, এটি গ্রেটার দেন সাইন 18, এখন কি নিচে দেখেন ট্রু দিয়ে দিচ্ছে, ট্রু। আর আমি যদি বলি এইজ যদি ছোট হয়, কন্ডিশন কি দিলাম 18, এখন এটা ফলস দিয়ে দিচ্ছে না, কারণ হচ্ছে সত্যটা মিথ্যা। তাহলে এই শর্তটা সত্য হলে একটা কাজ হবে, মিথ্যা হলে একটা কাজ হবে। এটা হচ্ছে আমরা যখন ইফ এলস শিখবো, তখন সেই ইফ এলসে এই বুলিয়ানটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কারণ এটা কি কন্ডিশন বা শর্ত তাই না?
এই কন্ডিশন বা শর্ত দুইটা রেজাল্টই দেয়, হয় ট্রু না হয় ফলস। এই ট্রু ফলস এর উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন ইফ যদি লিখেন, ইফ এর পরে যে কন্ডিশন দিতে হয়, কন্ডিশনের ভিতরে আপনি বলেন এজ বড় কার থেকে 18, তখন আপনি এখানে বললেন কি যে কার্লি ব্রাসের মধ্যে বললেন কি ইউ আর ওয়েলকাম। আর এলস তার মানে যদি শর্ত পূরণ না হয়, তাহলে এটা রান হবে কি ইউ আর নট ওয়েলকাম। তাহলে দেখেন ইফ এর পরে কি একটা প্যারেন্থেসিস আছে, এইটা হচ্ছে কন্ডিশনটা। এটা কি হয় ট্রু দিবে না হয় ফলস দিবে। ট্রু দিলে এইটা রান হবে, আর যদি এটা যদি ফলস হয় তাহলে এলস এর পরে যেটা আছে সেটা রান। আর যদি ইয়া দিয়ে দেন, রানটা হয়েছে কি ইউ আর ওয়েলকাম, কারণ এইজের মান 20 থেকে বড়, তার মানে কন্ডিশন ট্রু হয়েছে। তো এই বুলিয়ানের টাইপের ডাটাটা যে কন্ডিশনাল রেজাল্ট ট্রু অথবা ফলস দেবে, সেটা নর্মালি হচ্ছে এখানে ইউজ হয়। ইফ এলস হয় সুইচ কেস আছে সেই সব জায়গায় ইউজ হয়। তো বুলিয়ান কি টাইপের ডাটা, যে এই যে রেজাল্টটা দিচ্ছে, কন্ডিশন যে রেজাল্টটা দিচ্ছে সেটা কি বুলিয়ান টাইপের ডাটা রিটার্ন করতেছে। আপনি যদি এটা খালি জায়গায় দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা খালি জায়গায় লিখলাম, দেখেন নিচে কি দিয়ে দিচ্ছে ট্রু। তেমন কি এই কি রিটার্ন করতেছে, কন্ডিশন দিচ্ছে রেজাল্টটা সত্যি, হ্যাঁ আমার কন্ডিশন শর্ত পূরণ হয়েছে। আর যদি এখানে উল্টা ঘুরায় দেন, মানে বয়স 18 কম যারা আছে তারা করতে পারবে, যারা 18 কম তারা করতে পারবে না। তো তখন যখন আমি শর্ত পূরণ দিলাম 18 কম, কিন্তু আপনার বয়স 20 হয়ে গেছে, তখন দেখেন আমার নিচে কন্ডিশনটা রেজাল্টটা কি দিচ্ছে, ফলস দিয়েছে। তো এই বুলিয়ান টাইপের ডাটার উপরে যে ইফ এলস এলস ইফ এগুলা কাজ করে। জি স্যার, ক্লিয়ার। এই অটোমেটেড মেসেজ কে দিচ্ছে, কেন দিচ্ছে? অটোমেটেড মেসেজে ভাইরাস থেকে সাবধান থাকেন। আচ্ছা, গত ক্লাসে আর যেটা করেছিলাম, এই নন প্রিমিটিভ ডাটাটা না একটু বড়, এটা আমি আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস শিখাবো। অ্যারে, অবজেক্ট, ফাংশন প্রত্যেকটা জিনিস আলাদা করে শিখাবো, সমস্যা নেই। অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা থাকে। অবজেক্টও সেম টাইপের জিনিস, একটা অবজেক্টের ভিতরে অনেক কিছু থাকে। অবজেক্টের এক্সাম্পল দিতে গিয়ে আমি গাড়ির এক্সাম্পল দিয়েছিলাম। গাড়ির ভিতরে কি থাকে, অনেকগুলা পার্টস থাকে, দরজা, জানালা, রেডিও সিস্টেম, এসি, তাই না? সবগুলা পার্টস একসাথে ইউজ করবেন না, এক একটা কাজের জন্য একটা পার্টস আপনি ইউজ করবেন। গাড়িতে প্রবেশ করবেন, গাড়ির দরজা ইউজ করবেন। আবার গাড়িতে বসেছেন, গরম লাগছে, হয় জানলা ইউজ করবেন, জানলা খুলে দেবেন, অথবা এসিটা ছাড়বেন। তো এগুলো বিভিন্ন পার্ট নিয়ে টোটাল জিনিসটা হচ্ছে গাড়ি। তো এইখানে জিনিসটা হচ্ছে এইভাবে অবজেক্ট হিসেবে বোঝানো হচ্ছে, হ্যাঁ। এটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে অনেক কিছু ইভ্যালু থাকে। আচ্ছা, ফাংশন হচ্ছে যেটা বলেছিলাম হয়তো, ফাংশন হচ্ছে গিয়ে ধরেন আপনার একই কোড বারবার রিপিট করা লাগতেছে। আহ, একই কোড না, 2-3 লাইন কোড অথবা 10-12 লাইন কোড বা আরো বেশি, একই বারবার একই জিনিস একই জিনিস একই জিনিস ওই 10-12 লাইন কোড রিপিট করা লাগতেছে। আপনি কি করবেন, ওই 10-12 লাইন কোডটা ফাংশনের ভিতরে রেখে দিবেন, ফাংশন কল করবেন, অটোমেটিক ওই কোডগুলো রান হয়ে যাবে। আচ্ছা, রিয়েল লাইফে যদি উদাহরণ দিই, মনে করেন আপনি একজন ইভেন্ট ম্যানেজার, আপনি বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন। বিয়ের প্রোগ্রামে কি হয়, একই কাজ কিন্তু দেখেন, ওই স্টেজ সাজানো লাগে, আত্মীয় স্বজনদের খাওয়ানো লাগে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক কাজ করা লাগে, তাই না? যেমন হচ্ছে গিয়ে এই বিউটি পার্লারের কাজ থাকে, অনেক কিছু মিলে কি বিয়ের ফাংশন, দাওয়াতের পর একটা। যাই হোক, এখন আপনি যেহেতু ইভেন্ট ম্যানেজার এবং বিয়ের ফাংশন অ্যারেঞ্জ করেন, তাহলে আপনার কিন্তু একই কাজ বারবার দেখবেন রিপিটেডলি করা লাগতেছে। রিয়েল লাইফে এটার কোনো উপায় নেই, এটা রিপিটেডলি করাই লাগবে। কিন্তু প্রোগ্রামিং এ যখন আপনি একই কাজ রিপিটেড করবেন, তখন আপনি একটা ফাংশনের ভিতরে রেখে দেবেন। তাহলে কি হবে, ওই ফাংশনটা কল করবেন, ওই লাইন কোড গুলা আপনার আর লিখা লাগবে না। ওই ফাংশনের ভিতরে 10 লাইনের কোড হোক, 20 লাইনের কোড হোক, ওইটা অটোমেটিক ওই জায়গায় রান হচ্ছে। তো এটা হচ্ছে ফাংশনের কাজ, মূল একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, ফাংশনটা এভাবে কাজ করে। গত ক্লাসে অপারেটর দেখাচ্ছিলাম, অপারেটর মানে কি চিহ্ন। যেমন এখানে এডিশনাল মানে যোগ, এটা কি বিয়োগ, স্টার মানে কি গুণ, ফরওয়ার্ড স্ল্যাশ কি ভাগ, আর এটা হচ্ছে ভাগশেষ। মডুলাস কিন্তু পার্সেন্টেজ মনে করেন না, এটা হচ্ছে ভাগশেষ।
ভাগশেষ মানে অবশিষ্ট, ইংরেজিতে বলে রিমেনিং। অনেকের কিন্তু এটা বুঝতে সমস্যা হয়, যে বুঝে না কোন জিনিসটা, ছোটবেলায় করছে না। যেমন আপনি 12কে মনে করেন 7 দিয়ে ভাগ করলেন, 12কে 7 দিয়ে ভাগ করলে তো ভাগ যায় না, 7 আর 7, অবশিষ্ট কত থাকে? 5 অবশিষ্ট থাকে, তাই না? এইটাই হচ্ছে ভাগশেষ। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আহ, প্রথমটা ক্লিয়ার, প্রথমটা খুবই সোজা, সমান সমান। এটা অলরেডি ইউজও করেছি, দেখেন নাম্বারের ভিতরে 42কে অ্যাসাইন করেছি, স্ট্রু এর ভিতরে 2কে অ্যাসাইন করেছি, নেইমের ভিতরে কি জনকে অ্যাসাইন করেছি, কোন চিহ্ন দিয়ে অ্যাসাইন করেছি? সমান সমান চিহ্ন দিয়ে অ্যাসাইন করেছি। তাই সমান সমান চিহ্ন ইউজ করা মানে আপনার ডান সাইডের যে ভ্যালু বা রাইট সাইডের যে ভ্যালুটা থাকবে, ওটা লেফট সাইডে যে ভেরিয়েবল থাকবে তার ভিতরে অ্যাসাইন করে দেওয়া, এটা হচ্ছে সমান সমান চিহ্নের কাজ। তা এই সমান সমান চিহ্নটা আমরা অলরেডি ইউজ করেছি। এইখানে দেখেন প্লাস ইকুয়াল টু, এটার কাজটা কি উপরে আছে নাই, নিচে আছে নাই? প্লাস ইকুয়াল টু হচ্ছে এটা শুধু সমান সমান মানে সমান সমানে কাজ করে না, যোগও করে দেয়। একটু উদাহরণ দিই। মনে করেন একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার, নাম্বার সমান সমান দিয়ে দিলেন 5, তাহলে প্লাস ইকুয়াল টু কি করে? 5-এর সাথে আরো ভ্যালু যোগ করে দেয়। যেমন হচ্ছে নাম্বার প্লাস ইকুয়াল টু দিয়ে দিলাম 2, তাহলে নাম্বারের সাথে 2 যোগ হয়ে নতুন নাম্বার কত হবে? এখন যদি আপনি কনসোল লক করেন নাম্বার, তাহলে রেজাল্টটা আসবে কত? এই যে পাশে দিয়ে দিয়েছে, রেজাল্টটা আসবে 7। 5 প্লাস ইকুয়াল টু 2 ইকুয়াল টু কত হবে? 7। একইভাবে তার মানে হচ্ছে কি নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এখানে, তাই না? নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 ছিল 2 যোগ হয়ে গেছে 7 হয়ে গেছে। আপনি যদি নাম্বার মাইনাস ইকুয়াল টু এখানে মনে করেন 1 দিয়ে দিলাম, এবার মাইনাস ইকুয়াল টু কত দিলাম? 1। বলেন তো এখানে কত আসবে এখন নাম্বারের রেজাল্টটা? 6. 6 আসবে, হ্যাঁ। 57 নাম্বার লাইনে এটা 7 হয়ে যাবে, 58 নাম্বার লাইনে এটা 7 থেকে আবার একবার দিয়ে এখানে, তাহলে তো বুঝে গেছে। এটা সোজা আপনার জন্য, বাকিরা আর বুঝে নিয়েন, উনি বুঝে গেছে, এটা সমস্যা নেই। প্লাস ইকুয়াল টু যোগ করে নতুন মানটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে, মাইনাস ইকুয়াল টু গুণ ইকুয়াল টু বাই ইকুয়াল টু মডিউলাস ইকুয়াল টু, সেম কাজটা করে। ওই মডিউলাস আর ইকুয়াল টু এগুলো কি কি করে? জাস্ট নাম্বারের ক্ষেত্রে হয়, না হচ্ছে স্ট্রিং এবং এগুলোর ক্ষেত্রেও হয়, বাকি যে টাইপ গুলো আছে? না, যোগ বিয়োগ করতে পারবেন না, প্লাস ইকুয়ালটা পাশাপাশি বসাইতে পারবেন। কারণ জাভাস্ক্রিপ্টে একটা অপারেটর আছে, কনকেটেনেশন অপারেটর, যোগ করে পাশাপাশি বসায়, হ্যাঁ। ওই কনকেটেনেশন অপারেটরটা হচ্ছে প্লাস। কারণ আপনি যদি স্ট্রিং এ প্লাস ইকুয়াল টু দেন, মনে করেন একটা ভেরিয়েবল নিলেন, একটা ভেরিয়েবল নিলেন কি সিটি, দিলেন সমান সমান ঢাকা, স্পেসটা দিয়ে দিবেন। এখানে বললাম সিটি প্লাস ইকুয়াল টু বাংলাদেশ, হ্যাঁ দিতে পারি। তাহলে আমি যদি কনসোল লগে সিটি দিই, হ্যাঁ, তাহলে এটা কনকেট হয়ে যাবে, কনকেট কনকেট হয়ে যাবে, মানে পাশাপাশি হয়ে যাচ্ছে। তাহলে টোটাল জিনিসটা কি আসবে বলতে পারেন? ঢাকা স্পেস বাংলাদেশ, এরকম কিছু বাংলাদেশ। আসবে। বা একটু বুঝতে পারছেন, এই ক্ষেত্রে কাজ করবে, কিন্তু মাইনাস ইকুয়াল টু গুণ ইকুয়াল টু এইসব ক্ষেত্রে কাজ করবে না। প্লাস ইকুয়াল টুটা কাজ করবে। কারণ কি? এই যে এই প্লাসটা দুইটা কাজ করে, এক হচ্ছে যোগের কাজ করে, অ্যারিথমেটিক অপারেটর, আর একটা হচ্ছে কনকেটের কাজ করে। কনকেট বুঝেন না, যারা প্রোগ্রামিং করছে তারা বুঝেন। দুইটা ভিন্ন টাইপের ডাটা পাশাপাশি বসানো যায় না, যেমন আপনি ভেরিয়েবলের পাশে স্ট্রিং দিবেন, পাশাপাশি বসাইতে পারবেন না, কনকেট করে বসানো লাগে। মনে করেন আপনি এখানে ক্লাস ইকুয়াল টু দিলেন, এখানে লিখেন মাই সিটি ইজ, দিলেন এই যে এখানে প্লাস চিহ্নটা লাগে, প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা না দিলে কিন্তু ইরোর দিবে, হ্যাঁ। এই যে এইটা কি স্ট্রিং টাইপের ডাটা, এটা কি ভেরিয়েবল, মাঝখানে কিছু নাই। এটা মনে করেন হচ্ছে ইসরায়েল, এটা মনে করেন ইরান, মাঝখানে যদি ওই অন্য দেশগুলো না থাকতো তাহলে কি হইতো? ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত, তাই না? তো এটা হচ্ছে সেম হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে
মাঝখানে এই কনকেট অপারেটরটা দিয়ে দুইটা পাশাপাশি রাখতে হয়, এটা প্রোগ্রামিং এর নিয়ম, জাভাস্ক্রিপ্টের নিয়ম। দুইটা পাশাপাশি রাখতে গেলে কনকেটিনেশন অপারেটর হয়। তো আপনি যখন এই যে প্লাস ইকুয়াল টু দিচ্ছেন, তখন এই কনকেট করে ফেলতেছে, অ্যাকচুয়ালি যোগ না করে, যেহেতু স্ট্রিং, এটা কনকেট করে পাশাপাশি রেখে দিচ্ছে। তো এখন যদি একটু রান করি, দেখেন কি আসছে। মাই সিটি ইজ ঢাকা বাংলাদেশ, এরকম লেখা চলে আসছে। তাহলে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, বাইর ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু, এটা থাকলো। কম্পেয়ার অপারেটর, এটা হচ্ছে একটু আগে ইফ এলস ইউজ করছে না, এটার ভেতরে অ্যাকচুয়ালি ইউজ হয়। এই সমান সমান হচ্ছে গিয়ে কি করে, এই সমান সমান হচ্ছে গিয়ে আপনার দুইটা মান সমান কিনা এটা দেখে, একটা ভ্যালু সমান কিনা। ট্রু হলে ট্রু দেয়, ফলস। ইফ এলস এর ভিতরে আমি কি গ্রেটার দেন ইউজ করছি। আমি মনে করেন এখানে দিলাম এজ সমান সমান 20, দেখছেন ট্রু দিয়ে দিচ্ছে। আবার দিলাম এজ সমান সমান 21, তাহলে কিন্তু ফলস দিয়ে দিচ্ছে। কিন্তু এই সমান সমানের একটা লিমিটেশন আছে, ও কিন্তু স্ট্রিং আর নাম্বারের মধ্যে তফাৎ দেখে না। এই সমান সমান আমি দিয়ে দিলাম 20 ইনভার্টেড কমার ভিতরে, কিন্তু রেজাল্টে দেখেন ও আমাকে কি দিচ্ছে, রেজাল্টে ও আমাকে ট্রু দিয়ে দিচ্ছে। এই সমান সমান 20 লিখেছে, ও আমাকে ট্রু দিয়ে দিচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কি আমি যেটা একটা করতে তো চাচ্ছি, থাকলো হচ্ছে আবার যদি ট্রিট করছে স্ট্রিং হিসাবে, তারপর তো আসলে কেন স্যার? এই ডাবল ইকুয়াল টু, এটা নাম্বার আর স্ট্রিং এর মধ্যে তফাৎ দেখে না। মানে আপনি যদি বলতে চান না তুমি তফাৎ দেখবা, তাহলে ট্রিপল ইকুয়াল টু লাগবে। ট্রিপল ইকুয়াল টু 20 দিয়ে দেন, তাহলে সে আপনার ইচ্ছা পূরণ করলো। সে কি করলো, ফলস দিয়ে দিল। বুঝতে পেরেছেন? ডাবল ইকুয়াল টু শুধু আপনার হচ্ছে গিয়ে দেখবে যে ভ্যালু দুইটা ম্যাচ করে কিনা, কে স্ট্রিং কে ইন্টিজার, এটা দেখতে চাই। ট্রিপল ইকুয়াল টু সে ভ্যালুদের ভিতরে কে স্ট্রিং কে ইন্টিজার, এটা check। ঠিক আছে, এর জন্য ফলস দিয়ে দিচ্ছে। আমি বলছি এইচ এর মান 20 এর সমান, কিন্তু এটা স্ট্রিং দিয়ে দিছি। ও দেখছে না 20, ওই 20 নাম্বার, তখন বললো না তুমি ভুল বলতেছি। কিন্তু এই ডাবল ইকুয়াল টু যখন বলছি, তখন ও কোনটা স্ট্রিং কোনটা নাম্বার ও দেখেন, ও ট্রু দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি এই যে হচ্ছে গিয়ে কি বলেন, এই ডাবল ইকুয়াল টু যেটা মনে করেন ব্যাকডেটেড প্যারেন্ট, আপনার জন্য পাত্র বা পাত্রী দেখতে গেছেন, গিয়ে দেখে সে হিন্দু, তখন সে সে না ডাবল, সে আধুনিক, ডাবল স্কুল ইকুয়াল টু যেটা, সে আধুনিক। সে দেখলো সে অন্য ধর্মের, বললো না কোনো ব্যাপার না, অন্য ধর্মের হোক, এক না ধর্ম ব্যাপার না, সে হচ্ছে আধুনিক। আর ট্রিপল ইকুয়াল টু যে সে একটু ব্যাকডেটেড, ও গিয়ে চেক করলো না হ্যাঁ অন্য ধর্মের, অন্য টাইপের ডেটা, তাহলে সে তখন কি দিয়ে দিল, ফলস দিয়ে দিল। তো এইটাই আর কি দৃষ্টিভঙ্গি, ডাবল ইকুয়াল টু দৃষ্টিভঙ্গি হচ্ছে তুমি যে টাইপের হোক, তোমার ভ্যালুটা সেম, ওকে ট্রু। আর ট্রিপল ইকুয়াল টু হচ্ছে তুমি না তোমার টাইপ আলাদা, তাহলে তো হবে না, তখন সেটা ফলস দিয়ে দিবে। আরেকটা আছে নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু সেম। এখন আমি বললাম এইজের মান সমান না, নট ইকুয়াল টু মানে সমান না কার, 20-এর। ও বলতেছে ফলস, কারণ এইজের মান 20-এর সমান। আমি যদি এইজের মান আবার বলি নট ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে 20 বলি, তাও বলতেছে ফলস। তাহলে স্ট্রিং নাকি স্ট্রিং না, এই নট ইকুয়াল টুর মধ্যে এটা ম্যাটার না, কিন্তু আপনি এটা একটা ম্যাটার করতে চাচ্ছেন, আপনার কাছে হয়তো এটা বড় ব্যাপার হতে পারে, তখন আপনি কি করবেন, নট ডাবল ইকুয়াল টু, is not double equal to 20, কারণ তো এটা ফলস দিবেই, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে দিলাম 20, তখন দেখেন ও ট্রু দিয়ে দিচ্ছে। কারণ এইটার মান 20 হইলেও টাইপটা তো ভিন্ন, তখন এই যে বলতেছে যে ভাই তোমার এটা ঠিক মিলতেছে না, তোমাকে এটা আমি ট্রু দিয়ে দিলাম। ওকে, ট্রু মানে কি, সত্য করে দিয়ে দিলাম যে তোমার ওটাও 20 সেটাও 20, ভ্যালু সেম, ঠিক আছে, ডেটা টাইপ এটা স্ট্রিং, ওটা ইন্টিজার, সরি নাম্বার, তাহলে দুইটা তো মিলবে না। সেই জন্য এখানে এটা বলতে না, এটা সত্য, ফলস, সরি এটা সত্য না, আমি বলছি হ্যাঁ, বলছে হ্যাঁ ট্রু, তোমার কথা ঠিক। আচ্ছা,
বাকিগুলা খুব সোজা, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু, মানে যদি বড় হয় ছোট হয়, বড় অথবা সমান, ছোট অথবা সমান। এটা এই যে এখানে ইউজ করতে পারেন, এই যে একটু আগেও ইউজ করছিলাম, এটা গ্রেটার দেন, এটা কিছু। তো এগুলো বোঝার কিছু না, এটা সোজা। কিন্তু এই কটা একটু প্যাচ আছে, যেটা আমি ক্লিয়ার করলাম। লজিক্যাল অ্যাপারেটর হচ্ছে ইফ এলস এর মধ্যে এটাও ইউজ হয়, এটা হচ্ছে অ্যান্ড অর নট। অ্যান্ড মানে দুইটা শর্ত দিবেন বা আরো বেশি দিবেন, তখন অ্যান্ড অথবা অর ইউজ হয়। আর নট দিলে তো আমরা নট এটা অলরেডি ইউজ করছি এখানে, দেখছেন নট দিলে জিনিসটা ঘুরে যায়, তাই না? আশ্চর্যবোধক চিহ্ন নট। নট দিলে ট্রু থাকলে ফলস হয়ে যায়, ফলস থাকলে ট্রু হয়ে যায়, ঘুরে যায় টোটাল জিনিসটা। তো আসলে হচ্ছে এন্ড এর ব্যবহারটা একটু দেখি। এন্ড এর ব্যবহার বললাম হচ্ছে গিয়ে এইজ বড় 18 থেকে, এটা তো সত্য। আরেকটা সত্য দিব যে এইজ ছোট হবে। এইজ ছোট হবে কার থেকে? মনে করেন দিলাম 25-30, এই বয়সী লোকজন আমরা চাকরিতে নেবো, এর বাইরে নিব না, মনে করেন দিলাম। তাহলে এইজ 18 থেকে বড়, এইজ 30-এর থেকে ছোট যদি দিয়ে দিই, তাহলে কি আসছে জিনিসটা? ট্রু চলে আসছে। কেন ট্রু চলে আসছে? কারণ হচ্ছে গিয়ে আমার দুইটা শর্তই পূরণ হয়েছে। আমি এখন বললাম এইজ বড় 18 থেকে, এইজ ছোট 19-এর থেকে বা 20-এর থেকে, তখন কিন্তু এটা ফলস দিয়ে দিল। কারণ আমার এই শর্তটা পূরণ হয়েছে, ঠিক আছে, এই শর্তটা কিন্তু পূরণ হয় না। এইজ কিন্তু 20-এর সমান, 20-এর থেকে ছোট না। তাহলে আমাকে কি বলছে, জিনিসটা ফলস বলছে। কিন্তু এই একই জিনিস আমি মাঝখানে যদি এন্ড না দিই, অর দিই, তাহলে হচ্ছে কি আপনার কি আসছে, এইচ সমান সমান 18 থেকে বড়, এইচ ছোট কার থেকে? 20-এর থেকে। এটা কি দিচ্ছে? ট্রু দিচ্ছে। কারণ অর, অর যদি ইউজ করেন, যে কোনো একটা সত্যি হলেই ও ট্রু রিটার্ন করবে। দুইটা সত্যি হলে তো কথাই নেই, একটা সত্যি হলেও সে ট্রু রিটার্ন করবে। আর কোনোটাই যদি সত্য না হয়, তখন সে ফলস রিটার্ন করবে। তাহলে অর এর ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশনের যে কোনো একটা সত্যি হলে হবে, এন্ড এর ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশনের ভিতর সবগুলোই সত্য হতে হবে। এই অপারেটর গুলো, এগুলোই গত ক্লাসে দেখালাম। একটা টার্নারি অপারেটর ইউজ করেছি। টার্নারি অপারেটর, এটা ইফ এলস এর হচ্ছে একটা শর্টকাট, টার্নারি অপারেটর। হ্যাঁ, একটু দেখাই। এই যে আমরা এটা একটু ইউজ করেছিলাম না, মনে পড়ে? ইফ এইজ 18 ইউর, এটা টার্নারি অপারেটরকে আমি শর্টকাটে লিখতে পারি। আগে আমি কোডটা নিয়ে আসি। ওই গেল, ওই গেল, ওই গেল, এই যে চলে আসছে। এখানে যেটা হবে টার্নারি অপারেটরে, আমার ইফ লিখতে হবে না, ঠিক আছে? ইফ বা এই চালে আপনার ফার্স্ট ব্র্যাকেটও বাদ দিতে পারেন, যত শর্টকাট পারি করবো। সেকেন্ড ব্র্যাকেট বাদ, সেকেন্ড ব্র্যাকেট বাদ, এই এলস এর জায়গায় হয়ে যাবে কোলন চিহ্ন। এই সেকেন্ড ব্র্যাকেটও বাদ, এই সেকেন্ড ব্র্যাকেটের বাদ, আর এইখানে আসবে একটা কোশ্চেন বোধক চিহ্ন। এই ইফ এলস এর শর্টকাট একটু আগে যেটা করছি, ইফ যদি শর্ত পূরণ হয় তাহলে এটা রান হবে, নয়তো ওইটা রান হবে। এটারই শর্টকাট হচ্ছে এটা। এই যে এইজ যদি 18 বড় হয়, কোশ্চেন করলাম ঘটনা কি সত্য, সত্য হলে এটা রান হবে, এটা মাঝখানে কি কান্নাকাটি করতেছে, নয়তো এটা রান হবে। আচ্ছা, ইউ বানানোতে ভুল দিচ্ছি, যাই হোক, ও বলতেছি ইউটা বড় হাতের দিতে, ও এটা গ্রামারলি বলতেছে দূর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিলাম। তাহলে যদি এটা একটু রান করি, দেখি তো কি বলতেছে, ইউ আর ওয়েলকাম, এই লেখাটা চলে আসছে। তাহলে ইফ এলস এর একটা শর্টকাট কি, টার্নারি অপারেটর। আমার এখানে ইফ লেখা লাগে নাই, সেকেন্ড ব্র্যাকেট বা ব্লক যেগুলো সেগুলো লেখা লাগে না, কার্লি ব্রেসেস, আমাকে এক লাইনে জিনিসটা হয়ে গেল। ইফ এলস এর একটা শর্টকাট হচ্ছে আমার টার্নারি অপারেটর। তো এই টার্নারি অপারেটরের গত ক্লাসে একটু দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা থাকলো। চলেন একটু আজকে দেখি কিছু আগাই। আচ্ছা, আমরা তো যেন বলে কোডম্যান ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ কনসোল লগে গিয়ে দিয়ে দেখি সমানে ইরোর দিচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। ওই ইরোর গুলো আমার ব্রাউজারে লোড হয় না, লোড হয় তো অবশ্যই। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট সিএসএস মডিউল, ভেরিয়েবল দিয়েছি, জেএস এসেনশিয়াল, ওগুলো বলেছিলাম, সমস্যা নেই। ভিএস কোড এডিটর, এসেনশিয়াল মানে কি?
আমার ওই যে নোট.js কিন্তু ইনস্টল করে নিয়েন পিসিতে, হ্যাঁ। গুগলে যাবেন, ডাউনলোড নোট.js লিখবেন, লিখে সেটা পিসিতে ইনস্টল করে নিন। আমি যে ভিডিও দিয়েছি সেখানেও আছে, হ্যাঁ। এটা একটু করে নিন। ভেরিয়েবল দেখেছিলাম, ডাটা টাইপস দেখেছিলাম, আসেন অ্যারে দেখি। আর গত ক্লাসে একটা এক্সটেনশন বলছিলেন স্যার, ওই এক্সটেনশনটা যদি একটু স্যার দেখাই দিয়েছেন। একটাই নিয়ে নিন, রিয়াক্ট এক্সটেনশন প্যাক, ওটা ইনস্টল করলেই হবে, হ্যাঁ। রিয়াক্ট এক্সটেনশন টোটাল প্যাক। জাভাস্ক্রিপ্টের জন্য একটা এক্সটেনশন দিলেই হবে? আমার এখানে একটাই আছে, কিন্তু এটা একটা দিলে হয়েছে যে 4-5টা 6টা ইনস্টল হয়েছে, এখানে 6টা ইনস্টল হয়ে যাচ্ছে। ও, আর এই হচ্ছে একটা দিলেই আহ, সবগুলো কভার করবে, তাই হুম তো? হুম, ওকে স্যার। এইটাও আছে আমার, চাইলে ইনস্টল করে রাখতে পারেন। ES7 প্লাস রিয়াক্ট রিডাক্স, চাইলে ইউজ করে রাখতে পারেন। আর এটা এই যে একটা ইনস্টল করছি, এটা একটার মধ্যে 6টা ইনস্টল করা আছে, রিয়াক্টের জন্য মূলত জিনিসটা। এটাই জাভাস্ক্রিপ্ট কভার করে ভালো মতো। আর হচ্ছে গিয়ে যদি মন চায় এটা রাখতে পারেন। স্যার ভিডিওতে তো এক্সটেনশনটার আসলে কাজ কি? এই এক্সটেনশনটার কাজ, এটা জাভাস্ক্রিপ্ট লিখতে হেল্প করে। এটা না, আগেরটা শর্টকাট কি ওই যে রিয়েক্ট এক্সটেনশন পার্ট? রিয়াক্ট এক্সটেনশন প্যাক, এইটা 6টা জিনিস, 6টা কম্বো একটা রিয়াক্টের জন্য। জাভাস্ক্রিপ্ট, ES6 স্নিপেটস, ESLint, রিয়াক্ট কোড স্নিপেটস, npm ইনস্টলেশন, ইন্টেলিজেন্স, সরি, এগুলা হচ্ছে কি অনেক হেল্প করে। সার্চ নোড মডিউলস, তারপর পাথ ইন্টারলেশন, 6টা এক্সটেনশনের 6টা কাজ, সব মিলাই হচ্ছে কি আপনার রিয়াক্ট এক্সটেনশন প্যাক। এটা রিয়াক্টে কোডিং করতে গেলে আপনাকে প্রচুর হেল্প করবে, হ্যাঁ। এটা ইনস্টল করে ফেলেন, মানে একটা দিয়ে 6টার কাজ হয়ে যাবে, আপনার জাভা স্ক্রিপ্টের কাজও মোটামুটি কাভার হয়ে যাবে। এটা কিন্তু নিজে এক্সটেনশন না, এই রিয়াক্ট এক্সটেনশন প্যাক কি কোনো এক্সটেনশন না, ওটা অনেকগুলো এক্সটেনশনের একটা কি সমন্বয়। বুঝতে পারছি? স্যার আমাদেরকে তো রিয়াক্ট দেখানো হবে, তাই না? দেখানোর তো কথা, আমি তো জানি সিলেবাসে আছে। রিয়াক্ট দেখাবো, দেখাবো না কেন, আগের ব্যাচ গুলোতে দেখানো হচ্ছে। আগের ব্যাচ ভিডিও আছে না, করবেন ভিডিওর ওল্ড ভিডিও গুলো দেখবেন ওদের চ্যানেলে, আজ করবেন ভিডিও চ্যানেলে যাবেন, ওল্ড ভিডিও দেখবেন, দেখবেন এখানে রিয়াক্ট আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা নতুন ফাইল নিয়েছি যেটার নাম হচ্ছে গিয়ে কি অ্যারে। অ্যারেতে আসি, অ্যারেতে নিয়ে কাজ করি। অ্যারে কি? অ্যারে একটা সিম্পল জিনিস, একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডাটার একটা শর্টকাট করে হচ্ছে অ্যারে। এতক্ষণ দেখেছেন যে আপনার একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা ডাটাই রাখি, কিন্তু ওই যে নন প্রিমিটিভ ডাটার মধ্যে যেটা দেখেছিলাম যে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডাটা রাখা যায়, সেটাকে আমরা অ্যারে বলতেছি। তাহলে আসেন একটা কাজ করি, আমি একটা নতুন কি বলে অ্যারে নিই, এবং সেখানে করা হয় এই আপনাদের নাম লেখার চেষ্টা করি, এই আছে। ঠিক আছে। তাহলে এখানে প্রথমে দেখেন একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের জন্য var লিখতেছি, var। বারের মধ্যে আমি লিখলাম কি ARR, মানে একটা অ্যারে নিতে ARR লিখতে হবে না, অন্য কিছুও লিখতে পারি। আমি লিখলাম কি স্টুডেন্ট নেম। ওকে, এই স্টুডেন্ট নেমের মধ্যে আমি কি একটা এটা থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ একটা অপারেটর দিলাম। কেন? এটার ভিতরে নিয়ম, অ্যারে যখন আমি নিব তখন এটা থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে নিয়ে আমার অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে অ্যারে অপারেটর, তাই না? আর এইটার ভিতরে আমার অনেকগুলো ভ্যালু থাকবে, স্টুডেন্ট নেম তার মানে স্টুডেন্টের নাম থাকবে। যেমন একটা স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি কি রায়হান। ওকে, কমা দিল, তার মানে রায়হানের ভ্যালু এখানে শেষ। আরেকটা স্টুডেন্ট নাম কি দেখতে পাচ্ছি মিজানুর। আরেকটা স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে জাফরিনা। আরেকটা স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছি লাবিব, কিন্তু এই আমাকে সাজেস্ট করতেছে লাবিবা।
আরেকটা স্টুডেন্ট নাম দেখতে পাচ্ছি হাবিবুল। এই যে এতগুলো স্টুডেন্টের নাম আমি নিলাম, এগুলো হচ্ছে গিয়ে কি একটা অ্যারে এর মধ্যে রেখেছি। তার মানে আমার ভ্যালু একটা, ভেরিয়েবল একটা, ভেরিয়েবলের নাম স্টুডেন্ট নেম, কিন্তু সেই ভেরিয়েবলের মধ্যে আবার ভ্যালু কয়টা, 1 2 3 4 5টা ভ্যালু। এবার আসেন যদি আমি কনসোল লগ ইউজ করি, সুবিধা হচ্ছে আমার চিন্তা করা লাগবে না, কনসোল লগে অ্যারে সুন্দর মতো প্রিন্ট হচ্ছে। সিএলজি লিখে এন্টার দিলাম, কনসোল লগ চলে আসছে। এবার হচ্ছে কি আমি এটা দিয়ে দিলাম স্টুডেন্ট নেম, তাহলে হচ্ছে চলে আসছে। এখন যদি আমি এটা একটু রান করি, নিচে নিচে কি নামে রান করবো আগে জিনিসটা ক্লিয়ার করি। সিএলএস লিখে লিখলাম মুভ স্পেস, ট্যাবে দিলাম অ্যারে ডট জেএস, চলে আসছে। দেন এন্টার দিলাম, দেখেন পুরো অ্যারেটা নিচে আমাকে দেখাই দিচ্ছে। কনসোল লাগে আমি অ্যারে প্রিন্ট করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কয়েকদিন পর যখন আমি এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, সেখানে আমি সরাসরি অ্যারেটা প্রিন্ট করতে পারবো না। বুঝতে পারছি? সরাসরি একটা অ্যারে প্রিন্ট করতে গেলে ঝামেলা হয়ে যাবে, নিয়ম নাই। তাহলে আমি এইচটিএমএল এর ভেতরে বা যখন আমার প্রয়োজন হবে রিয়েল লাইফ, তখন অ্যারেটার ভিতরে একটা একটা ডাটা কিভাবে প্রিন্ট করব, সেটার নিয়মটা হচ্ছে, আমি আবার কনসোল লক করে দেখাই। এটার নিয়মটা হচ্ছে আমার প্রথমে স্টুডেন্ট নেম লিখতে হবে, তারপরে যে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার আছে। যেমন রায়হান, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, মিজানুর এটা ইন্ডেক্স নাম্বার 1, মানে 0 থেকে শুরু হয়, পরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3 4, এইভাবে বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমি রায়হানের এখন যদি 0 দিই, আমার রেজাল্টটা কি আসবে, রায়হান চলে আসবে। আমি যদি এখানে 1 দিই, আমার রেজাল্টে কে চলে আসবে, মিজানুর চলে আসবে, তাই না? এইভাবে আমি ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে অ্যারে এর ভিতরে ডাটা গুলা নিয়ে আসতে পারি। এই তো গেল কি আমার ইন্ডেক্স নাম্বার ধরে ডাটা গুলা নিয়ে আসতে। এখন কিছু জিনিস দেখাই, বিল্ট-ইন ফাংশন দেখাই। মনে করেন আমার অ্যারের ভিতরে অনেক ডাটা আছে, আমি গুণে শেষ করতে পারতেছি না, এখন তো 5টা আছে। তাহলে অ্যারের ভিতরে ডাটা কিভাবে গুণ, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমার যেটা করতে হবে, আমার অ্যারের নাম কি স্টুডেন্ট ডট, আমাকে ইউজ করতে হবে কি লেন্থ, স্টুডেন্ট নেম ডট লেন্থ। এইটা যদি প্রিন্ট করি, আমি নিচে এখন অনেকক্ষণ ধরে আউটপুট দেখে নিতে, আউটপুট দেখে বড় করে নোট অ্যারে ডট জেএস, এটা যদি রান করি, তাহলে দেখেন প্রথমে তো আমার এই যে অ্যারেটা আসলো এই লাইনের জন্য, 2 নাম্বার লাইনের জন্য, 3 নাম্বার লাইনের জন্য আমার এই যে মিডিয়ানটা আসলো। এই যে লেন্থ দিয়েছে, ও আমাকে গুণে রেজাল্ট দিয়েছে কয়টা, 5টা। এখানে 1 2 3 4 5টা রেজাল্ট আছে। অ্যারে ডট লেন্থ, এটার মাধ্যমে আমি রেজাল্টটা পাচ্ছি। এইবার আসেন কিছু বিল্ট ইন ফাংশন দেখেন। যেমন আছে হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেম ডট পুশ, মানে আমি কিছু পুশ করবো। পুশ কি সাকিব দিব, আচ্ছা দিয়ে দিই। তাহলে এখন যদি আমি কনসোল লগ স্টুডেন্ট নেম করি, তাহলে দেখেন আমার নিচের রেজাল্টটা কি আসে, একটা নতুন নাম। এই যে আগের বার যখন প্রিন্ট করেছি হাবিবুরে শেষ হয়ে গেছে, এইবার একটা নতুন নাম চলে আসছে, কে, সাকিব। কারণ আমি এখানে অ্যারে ডট পুশ দিয়েছি। অ্যারে পুশ কি করে, যেই অ্যারের ভ্যালু গুলা আছে এর সবার শেষে সাকিবকে পুশ করে দিচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে আমার একটা ভ্যালু আসছে, আমি যদি 2টা ভ্যালু পুশ করতে চাই আলাদা করে নিতে পারি, সমস্যা নেই। কিন্তু এখানে একটা সহজ উপায় আছে, এখানে কমা দিয়ে আমি আরেকটা দিয়ে দিলাম, সাকিবের পাশে কার নাম যাইতে পারে, মুশফিক তামিম একটা দিয়ে। এখন যদি আমি এটা হিট করি, দেখেন আগের বার সাকিবের শেষ হয়ে গেছে, এখন কিন্তু সাকিবের পরে আরেকটা ঘর চলেছে, যেহেতু বেশি হয়ে গেছে, হ্যাঁ, ও তখন এটাকে হচ্ছে একটু সাজায় 2টা 2টা করে দিচ্ছে প্রতিটা ব্যাগ। যাই হোক, আর এটা তো আসছে, এই রায়হান আসছে, মিজানুর আসছে, জাফরিন আসছে, লাবিব, সবার নাম আসছে, লাস্টের এই দুজনের নামও চলে আসছে। কিন্তু ওইবার যখন প্রিন্ট হচ্ছে 5 প্রিন্ট হচ্ছে,
কিন্তু কারণ কি? কারণ জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন প্রিন্ট হচ্ছে। আমি যদি এইটার পরে অ্যারে ডট লেন্থটা নিয়ে যাই তাহলে কিন্তু 5 আসবে না। তাহলে কত হয়েছে? আমি একটু হিট করি আবার, লাস্টে কত আসছে? 7। 7 চলে আসছে, কারণ এখন আমার এই দুইটা গুণ হচ্ছে। যদি 3টা অ্যাড করতে চাই দিতে পারি সাকিব, তামিম, আর কে দিতে পারি, দিলাম রিটন, তাহলে আমার 3টা অ্যাড হয়ে যাবে। 3টা অ্যাড করার পিছনে একটা কারণ আছে। এখন একটা ফাংশন ইউজ করবো যেটা হচ্ছে শেষেরটা আমার বাদ দিয়ে দিবে। ওকে, তাহলে আমার এটা ইস্যু নেম, স্যার এটা এগুলো হচ্ছে যদি আমরা সামনে অ্যাড করতে চাই, এগুলো তো সবগুলো লাস্টে অ্যাড হচ্ছে। ফাংশন আছে, আসবো আস্তে সামনের ফাংশন আসবে। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে আপনার যেটা করবো সেটা হচ্ছে স্টুডেন্ট নেম ডট পপ। পপ দিলে কি হবে? শেষের থেকে যা করতেছি সব এই মুহূর্তে শেষের থেকে, না? এই দুটারই বিপরীত ফাংশন আছে, এটা এক্ষুনি আসবে। তো পপ দিলে যেটা হবে, এই যে লিটন যেটা অ্যাড করছিলাম না, এখন এই যে আমি রান করি আবার, দেখেন লিটনটা চলে যাবে। লাস্টে লিটনটা চলে গেছে না? আমি ওই পর লিটন চলে গেছে। একটু আগে হয়তো 8 দেখাচ্ছিল, এখন কত দেখাচ্ছে? 7 দেখাচ্ছে। তার মানে অ্যারে ডট পুশ, এটা হচ্ছে শেষের দিক থেকে ডাটা পুশ করে। অ্যারে ডট পপ শেষের দিকে ডাটা মানে উঠায় দেয়। অ্যারের নাম কি? স্টুডেন্ট নেম ডট শিফট। না, প্রথম থেকে রায়হান উঠাবো না, আগে আনশিফট করি। হ্যাঁ, রায়হান থাকলো আনশিফট। আনশিফট আর পুশ একদম সেম। আনশিফট পুশটা হচ্ছে শেষের দিকে দেয়, আনশিফটটা কি প্রথম দিক দিয়ে দেয়। প্রথম দিকে কাকে অ্যাড করা যায়? মনে করেন আপনাদের সাথে অ্যাড করে দিলাম হিরো আলমকে। সাথে আবার অ্যাড করে দিলাম কাকে? আরেকটা নাম নেওয়া যায়, ভালো নাম নেই, মনে করেন দিলাম ডক্টর ইউনুস। তাহলে দুইটা নাম। এখন যদি আমি একটু রান করে দেখাই অ্যারে ডট আনশিফটের কাজ, দেখেন এই দুইটা নাম প্রথমে চলে আসছে। এই দুইটা নাম আমি আনশিফটের মাধ্যমে ফার্স্টে দিলাম। পুশ যেরকম লাস্ট দিয়েছে, আনশিফটটা কি ফার্স্টে দিচ্ছি। আনশিফের উল্টা কি? শিফট। শিফট দিলে কি হবে? এই যে ফার্স্টে একদম প্রথমে কে ছিল একটু আগে? হিরো আলম। হিরো আলমকে আমরা কিক আউট করে দিচ্ছি। ওকে, তাহলে যদি এখন আমি আমার কোডটা রান করি, টোটাল 8টা ডাটা। যদি ডক্টর ইউনুস ফার্স্টে, তারপর রায়হান আপনাদের নাম, সবার শেষে তামিম সাকিব, আর টোটাল 8টা ডাটা। এই হচ্ছে আমার বর্তমান এই মুহূর্তে অ্যারে এর অবস্থা, তাই না? এইভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে অ্যারে এর কি বলেন লেন্থ বের করতে পারি, অ্যারে এর কি বলেন আগে পরে বিভিন্ন ডাটা অ্যাড করি। এইবার আসেন একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি তো এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা একটা অ্যারে এর ভ্যালু প্রিন্ট করতে পারি, ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা একটা অ্যারে এর ভ্যালু প্রিন্ট করতে পারি। আমি চাচ্ছি একবারে সবগুলা অ্যারে এর ভ্যালু সিঙ্গেল লাইনে, মানে একটা একটা ব্যবহার করে প্রিন্ট করা। সোজা বাংলায় শর্টকাটে এটা বলতে পারবো। কমসে আমার ভ্যালু কত? 8টা, তাই না? তাহলে 0 থেকে 7 পর্যন্ত যাবে। স্টুডেন্ট নেম। আচ্ছা, এআই একটা জিনিস দিচ্ছে, এর মন খারাপ না করি, হ্যাঁ? ইন্ডেক্স অফ একটা ফাংশন, এটা কিন্তু মাঝে মধ্যে ইউজ, এই যে প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বার আছে না, এটার ইন্ডেক্স নাম্বার 0 ছিল, এখন যদিও চেঞ্জ হয়েছে। এন্ড ডাক্তার ইউনুসের ইন্ডেক্স নাম্বার 0, রায়হানের ইন্ডেক্স নাম্বার কত হবে? 1, মিজানুরের ইন্ডেক্স নাম্বার 2। তাহলে আমি এখানে ইন্ডেক্স অফ রায়হান, মানে রায়হানের ইন্ডেক্স নাম্বার কত এটা দেখতে চাচ্ছি। দেখি আমাকে রেজাল্ট কি দেয়। রায়হানের ইন্ডেক্স নাম্বার কত আসছে? 1 আসছে না? এটা 0, তারপর রায়হানেরটা 1। তাহলে ইন্ডেক্স অফ এর মাধ্যমে আমি একটা পার্টিকুলার ভ্যালুর কত নাম্বার এর মধ্যে ইন্ডেক্সে আছে সেটা বের করতে পারি ইন্ডেক্স অফ এই ফাংশনটার মাধ্যমে। ওকে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কাজ করতে দিয়েছিলাম যে লুপের মাধ্যমে এগুলা প্রিন্ট করতে দিয়েছিলাম, ওটা বোঝানোর জন্য যে আমার হচ্ছে গিয়ে কনসোল লগ। আমি তো লুপ শিখি নাই, লুপ শিখছি তো শিখি। লুপ কই? লুপ কত পরে আছে? লুপের কাজ কি কেউ জানেন?
স্যার একটা জিনিস বারবার করে রিপিট করা। হ্যাঁ, বারবার করে রিপিট করো। মনে করেন আমার একই কাজ বারবার করে রাখতেছে যে কনসোল লগ করো, স্টুডেন্ট নেম, এটার ভিতরে জিরো, মানে প্রত্যেকটা যদি আমার ইয়া করা লাগে প্রথমে দিতে হবে জিরো, তারপর কত ওয়ান, এইভাবে কত পর্যন্ত যাবে, টু, থ্রি, 8 পর্যন্ত যাবে না আমার টোটাল, তো না একটা ডাটা আছে তার মানে 60 পর্যন্ত যাবে। ও কত কষ্ট দেখছেন, 5, 6, 7, 8, এন্ড কথা হচ্ছে আমার 8টা ডাটা দেখে, সরি 8 পর্যন্ত যাবে না, 7 পর্যন্ত যাবে। 0 থেকে 7, টোটাল 8টা ডাটা দেখে আমি এখানে টাইপ করতে পেরেছি। যদি 1000 ডাটা থাকতো তাহলে কি 1000 বার টাইপ করতাম? তাও নয়, কষ্ট করে টাইপ করতাম। যদি 10 লক্ষ ডাটা থাকতো তাহলে কি করতাম? টাইপ করতে করতে তো জীবন শেষ হয়ে যেত, তাই না? তো এই ধরনের কাজগুলো কি করা হয়? লুপের মাধ্যমে করা হয়। একটা সোজা লুপ শিখায়, এটা বুঝছেন তো, যে এই কাজটা আমি করবো, এই 10 বার প্রিন্ট করবো না 7 বার প্রিন্ট করবো, এটা আমি চাচ্ছি না। প্রথমে একটা লুপ শিখে, যে লুপের নাম হচ্ছে আপনার ফর লুপটা শিখুন। ফর লুপটা শিখুন, ফর লুপটা লিখার নিয়মটাকে খেয়াল করি। প্রথমে লিখতে হবে ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে কোনটার কি কাজ একটু বলি। ফর লুপটা কয়বার ঘুরবে এটা কন্ট্রোল করবো আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘোরার পরে কি কোডটা অ্যাকচুয়ালি রান হবে এটা আমি কন্ট্রোল করবো সেকেন্ড ব্র্যাকেটের। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমি ফর লুপটা কয়বার ঘুরবে এটার একটা নিয়ম আছে। আমাকে একটা সংখ্যা মনে মনে ধরতে হবে, সংখ্যাটা বাড়াতে হবে, এবং সংখ্যাটা যে বাড়বে কত করে বাড়বে এটা বলে দেবে, তাহলে সংখ্যাটা বাড়বে আর আমার লুপটা চলবে। এটা এরকম যে একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন সংখ্যাটা মনে মনে আই ধরলাম, আই এর মান দিলাম কত, 0। এর মান কত থেকে শুরু হয়েছে, 0 থেকে। তারপর বললাম আই ছোট কার থেকে, মনে করেন দিয়ে দিলাম 8-এর থেকে। আমার টোটাল 8টা ডাটা আছে, তাই না? তারপর কি বললাম, আই এর মান এক এক করে বাড়বে, এটা প্লাস ইনক্রিমেন্ট অপারেটর বলে এটাকে, হ্যাঁ। আই এর মান আগে যা ছিল তার থেকে 1 বেড়ে যাবে, এইটা কি বলে, ইনক্রিমেন্ট অপারেটর, আই প্লাস প্লাস। হওয়ার পরে যে কনসোল লগের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কি, কনসোল লগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাই আমার যে ওই যে কি আছে, স্টুডেন্ট নেম আছে, তাই না? স্টুডেন্ট নেম এর ভেতরে পাস করা কাকে, এই ভেরিয়েবল আই। আচ্ছা, স্টুডেন্ট নেম পরে নিয়ে, স্টুডেন্ট পরে নিয়ে আমি শুধু আই কে পাস করে দিই, দেখ কাকে পাস করে দিয়েছি, আই। তাহলে আমার স্টুডেন্ট নেমটা এখানে কিছু নাই, আমি জাস্ট কাকে পাস করে দিচ্ছি, আই কে পাস করে দিচ্ছি, হ্যাঁ। এখন যদি আমি নিচে এটা রান করি, তাহলে দেখেন আই এর মান প্রিন্ট হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত চলে গেছে। কেন 7 পর্যন্ত চলে গেছে? কারণ আমি বলছি আই এর মান 8-এর ছোট। আমি যদি বলতাম আই এর মান 10-এর ছোট, তাহলে আই এর মান কত পর্যন্ত যাবে? আমি যদি এটা রান করি তাহলে দেখলাম আই এর মান 0 থেকে 9 পর্যন্ত চলে গেছে। এটা কি একটা হচ্ছে কি আপনার লুপ, যে আই এর মান বাড়বে, আই এর মান কত থেকে শুরু হবে, কত করে বাড়বে এবং কত পর্যন্ত যাবে, এটা দিলে আই এর মান সে সেই কয়বার সেভাবে নিয়ে যাবে। আর এখানে আই এর মানটা যে চেঞ্জ হচ্ছে, আমি এটা 10 পর্যন্ত না নিয়ে আমি বলতে চাচ্ছি অ্যারের যে করে ডাটা আছে তার থেকে এক কম যাবে এরকম। তাহলে এই যে অ্যারের কয়টা ডাটা আছে, স্টুডেন্ট লেন্থ, এইটা এই 10-এর জায়গায় দিলেই তো হয়। তাহলে অ্যারের যে কয়টা ডাটা থাকবে ও গুনে নিবে। এই মুহূর্তে কয়টা ডাটা আছে, লাস্ট পাইছিলাম সম্ভবত 8 পাইছিলাম, এটা 8 পাইছিলাম, তাহলে ও গুনে নেবে এটা 8। তাহলে ডাইনামিক হলে আমার কষ্ট করে গুনে দেওয়া লাগবে না। তাহলে এইখানে নিচে যদি আইটা পরে নিয়ে আমি এই জিনিসটা রান করি, হ্যাঁ, যদি রান করি তাহলে হচ্ছে কি আমি নিচে আবার হিট করলাম, দেখেন ওই কত পর্যন্ত যাচ্ছে, 7 পর্যন্ত যাচ্ছে। কেন 7 পর্যন্ত যাচ্ছে? কারণ হচ্ছে যে স্টুডেন্ট লেন্থ এর ভ্যালু কত, 8। তা আমি এখানে কি বলেছি, আই এর মান 8-এর থেকে কম থাকবে, তাই আই এর মান 8-এর থেকে কম মানে কি 7 পর্যন্ত চলে গেল, দেন হচ্ছে আই এর মান এক এক করে বাড়লো। এখন যদি আমি জিনিসটা প্রিন্ট করি কনসোল লগের মধ্যে, কি আমার হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেম, এটার ভিতরে কাকে পাস করে দিলাম, আই কে পাস করে দিলাম।
এখন আমি স্টুডেন্ট নেমের ভিতরে যদি আমি আই কে পাস করে দিই, তাহলে হচ্ছে এটা যদি আমি হিট করি, দেখি হিট করি, তাহলে দেখেন সবার নাম চলে আসছে। আমি একটু বড় করি, হ্যাঁ? এই এগুলো হচ্ছে আগের কনসোল লগের রেজাল্ট, সেটা বাদ দেন। এই যে ডাক্তার ইউনুস থেকে শুরু করে লাইন বাই লাইন রায়হান মিজানুর প্রতিটা লাইনে চলে আসছে, কারণ এগুলা লুপ ঘুরেছে। আর ওই যে আপনাদের উপরে না কোথায় যেন উদাহরণ দিলাম যে স্টুডেন্ট নেম 8 বার লিখছে, ওই কাজটাও আমাকে করে দিচ্ছে এখানে। কনসোল লগ 7 বার না লিখছে, কিভাবে করছে? এই যে আই এর মান তো প্রথমে 0, তাহলে স্টুডেন্ট 0 কি আসছে? ডাক্তার ইউনুস চলে আসছে। তারপর আই এর মান বেড়ে কত হয়েছে? 1 হয়েছে, তাহলে স্টুডেন্ট কত? 1, তাহলে কি আসছে? রায়হান আসছে। আই এর মান বেড়ে এরপরে কত হয়েছে? 2 আসছে। কি আসছে? মিজানুর আসছে। যারা ফ্রেশ আছেন তাদের কাছে এটা প্রচন্ড হার্ড লাগতে পারে, প্র্যাকটিস করেন তাহলে হবে। তো আপাতত এই যে এত ডিটেলস না দেখলে হবে, আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারেন কিনা, অ্যারের মধ্যে ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যারেটা কল করতে পারেন কিনা, এইটুকু প্র্যাকটিস করুন। এইটুকু প্র্যাকটিস করে অ্যারে কনসেপ্ট অ্যাটলিস্ট ক্লিয়ার করে। এই ফাংশন আরো অনেক আছে, পরে আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, কিন্তু যেগুলো বেশি খুব বেশি ইউজ হয় সেরকম কিছু ফাংশন আমি আপনাদের দেখাই দিলাম অ্যারে এর মধ্যে, হ্যাঁ? স্যার আজ এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা পূরণ করতে ইচ্ছা করতেছে, কারণ আমার মনে হচ্ছে অনেকের কাছে কঠিন হয়ে যেতে পারে, হ্যাঁ? তো কাইন্ডলি আপনারা অবশ্যই জিনিসটা একটু প্র্যাকটিস করেন। না করলে কিন্তু ওই যে রিয়াক্ট যে বললেন, শেখা হবে না, মানে আমি কাজ করব শুধু দেখা হবে, বোঝা হবে না। তো জাভা স্ক্রিপ্টের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে আপনি পরবর্তীতে জাভা স্ক্রিপ্টে যদি কাজ করতে চান, বা রিয়াক্ট রিয়াক্ট ছাড়া আরো তো আছে, অ্যাঙ্গুলার জেএস আছে, ভিউ জেএস আছে, এগুলো নিয়ে যদি কাজ করতে চান, মূল এইগুলো হচ্ছে ভিত্তি। গ্রামার, একটা ভাষা শিখতেছেন আপনি, যে ভাষায় গ্রামার থাকে না, এটা হচ্ছে শিপ গ্রামার বা ব্যাকরণ, এগুলা বুঝে বুঝে কাজ করতে হবে। ঠিক আছে, আজকে ভিডিও করছি মনে করে আমি। আচ্ছা, নো মোড টুডে কে বলছে? সৌরভ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ? আর কারো কিছু বলার আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।